Hello and welcome to the second lecture of simulation modeling course, and I am Krishna Dey, your course instructor with you. So আজকে যে জিনিসটা দেখবো, আজকে মেইনলি তিন চারটা জিনিস সম্পর্কে আমরা জানবো। অলরেডি আমরা সিমুলেশন সম্পর্কে জানছি প্রিভিয়াস লেকচারে। আজকে আমরা জানবো হোয়াট ইজ সিস্টেম। তো কম বেশি সবাই আমরা সিস্টেম সম্পর্কে জানি। তারপর একটা জিনিস জানবো হচ্ছে মডেল এবং সিমুলেশন, এবং আরেকটা জিনিস দেখবো হচ্ছে মডেল আর সিমুলেশনের মধ্যে সম্পর্ক কি। তো আমি কিন্তু একটা জিনিস গত লেকচারে বলছিলাম, আবারও বলতেছি, কোর্সের নাম কিন্তু হচ্ছে সিমুলেশন এন্ড মডেলিং, বাট আগে আমাদেরকে একটা সিস্টেমকে মডেল করতে হবে, মডেল বানাইতে হবে একটা সিস্টেমের, তারপরে আমাদের সিমুলেশন করতে হবে। যদি আমি মডেল না বানাই তো আমরা সিমুলেশন করতে পারবো না, তাই না? তো এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো, সিস্টেম কি, মডেল কি, সিমুলেশন কি। সিস্টেম হচ্ছে কি, ওই যে আমাদের গড় পদার্থের যে একটা ইয়ে আছে না, বাংলা একটা আমরা সবসময় একটা কথা বলে আসি, সিস্টেম হচ্ছে কি যখন অনেকগুলো কম্পোনেন্ট একত্রে যুক্ত হয়ে একটা উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে, ওটাকে আমরা সিস্টেম বলি। এখানে সেম জিনিস। তো যখন অনেকগুলো অবজেক্ট একসাথে যুক্ত হয়ে একটা সেম গোল অ্যাকমপ্লিশ করার জন্য কাজ করতেছে, সেম পারপোসে কাজ করতেছে এবং নিজেদের মধ্যে বিভিন্ন ইন্টারাকশন করতেছে, অথবা নিজেদের মধ্যে ইন্টারডিপেন্ডেন্স আছে প্রত্যেকটা কম্পোনেন্টের, এবং প্রত্যেকটা কম্পোনেন্টের একত্রে মিলে কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য কাজ করতেছে, তখন এই পুরোটাকে মিলে আমরা বলি একটা সিস্টেম। ঠিক আছে? এখন সিস্টেম এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি? সিস্টেম হচ্ছে যে সিস্টেম এনভায়রনমেন্ট বলতে বোঝায় যে আমি বললাম যে একটা সিস্টেম, যদি আমি একটু ড্র করি সিস্টেম এনভায়রনমেন্ট বলতে, তো এটা হয়তো যে এটা সিস্টেমটা আসলে যে এনভায়রনমেন্টের মধ্যে আছে এটাকে আমরা বলি সিস্টেম এনভায়রনমেন্ট, এবং এই এনভায়রনমেন্টের বাইরে যা আছে এটাকে বলি আউটসাইড অফ এনভায়রনমেন্ট, সিস্টেম এনভায়রনমেন্ট। ঠিক আছে? তো এটা যদি হয় আমার সিস্টেম, তো এই গোল দাগটা দিলে যদি হয় সিস্টেম এনভায়রনমেন্ট, এবং এর বাইরে দুনিয়ার যা কিছু আছে এটা হচ্ছে সিস্টেম, হচ্ছে যে আউটসাইড অফ সিস্টেম এনভায়রনমেন্ট। তো যেমন যদি বলি একটা ব্যাংক সিস্টেমের কথা, তো ব্যাংক সিস্টেমের কথা, ব্যাংকের যে বিল্ডিংটা আছে বা সফটওয়্যার সবকিছু মেলা হচ্ছে ব্যাংকের সিস্টেমটা। তো ব্যাংকের বাইরে যে দুনিয়াটা আছে ওটা হচ্ছে ব্যাংকের এনভায়রনমেন্টের বাইরে, বাট ব্যাংকের ভিতরে যে জায়গাটা আছে এটা হচ্ছে ব্যাংকের সিস্টেমের এনভায়রনমেন্ট। ঠিক আছে? এবং হচ্ছে আমার সিস্টেমের যে বাউন্ডারিটা আছে, তাহলে হচ্ছে এটা যদি সিস্টেমের ইয়েটা হয়, এনভায়রনমেন্টের যে দাগটা দিচ্ছে, তাহলে এই দাগটা হবে কি সিস্টেমের বাউন্ডারি। তো বাউন্ডারি বিটুইন সিস্টেমস এন্ড এনভায়রনমেন্ট মে ডিপেন্ড অন দ্য পারপোজ অফ দ্য স্টাডি। এই সিস্টেমের যে বাউন্ডারিটা আছে, সিস্টেমের যে এনভায়রনমেন্ট কোথায় শেষ হচ্ছে, কোথায় এবার তারপর হচ্ছে আউটসাইড অফ সিস্টেম এনভায়রনমেন্ট কোনটা, তো এই যে বাউন্ডারিটা ডিটারমাইন করে যে বাউন্ডারি, এটা 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 আসলে ডিপেন্ড করে আমাদের আমরা কি ধরনের বা কি কারণে স্টাডি করতেছি সিস্টেমটাকে। ঠিক আছে? তো এখানে আবার একটা জিনিস জানতে হবে, সিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যে বললাম না অনেকগুলো কম্পোনেন্ট একত্রে মিলে একটা উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে। তো এখানে সিস্টেমের একটা কম্পোনেন্ট আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে যে কয়েকটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে এন্টিটি, অ্যাট্রিবিউট, অ্যাক্টিভিটি, স্টেট, ইভেন্ট, এন্ডোজেনাস, এক্সোজেনাস। তো এন্টিটি হচ্ছে কি অবজেক্ট অফ ইন্টারেস্ট ইন সিস্টেম। তো যে বললাম অনেকগুলো কম্পোনেন্ট, কি বলে, মানে এন্টিটি বলতে বোঝাচ্ছে মেইন অবজেক্ট, মানে যে মেইন মেইন জিনিসগুলো আছে সিস্টেমের মধ্যে। যেমন যদি বলি, আমি একটা ব্যাংক সিস্টেমের কথা উদাহরণ দিচ্ছিলাম। তো ব্যাংক সিস্টেমের মধ্যে অবজেক্ট কি হতে পারে, যে মানুষগুলা হচ্ছে অবজেক্ট হতে পারে। তারপর হচ্ছে যে আমার বিভিন্ন মেশিন রোবট থাকে না, তো যেমন দেখা যায় এখনকার যে ব্যাংকগুলো আছে গেলে হচ্ছে আমাদের একটা কম্পিউটারে একটু চাপ দিয়ে দিয়ে একটা স্লিপ নিতে হয়, তারপর হচ্ছে ওই টোকেন নিতে হয়, টোকেনও যে আমাদের ডাক দেয়। তো মানুষ, তারপর যে ওই টোকেন যে দিচ্ছে কম্পিউটারটা, সবগুলো মিলে আমরা একটা এন্টিটি ধরতে পারি সবগুলাকে। এবং এই প্রত্যেকটা জিনিসের এই প্রত্যেকটা যে এন্টিটি আছে, আমরা বললাম এই প্রত্যেকটা এমপ্লয়ি, কাস্টমার, এগুলো হচ্ছে এন্টিটি। তো এই এন্টিটির যে হচ্ছে যে অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোকে বলি আমরা অ্যাট্রিবিউট, মানে প্রপার্টি অফ এন এন্টিটি ইজ অ্যাট্রিবিউট। যদি মানুষের বৈশিষ্ট্য হতে পারে কি অনেক কিছু, তার কথা বলা, চলাফেরা। তারপরে একটা কম্পিউটারের বৈশিষ্ট্য হতে পারে কিংবা ওই যে একটা রোবটের বৈশিষ্ট্য হতে পারে, কিভাবে কথা বলতেছে, কি কাজ করতেছে, এগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। ঠিক আছে? অ্যাক্টিভিটি বলতে বোঝায় যে টাইম পিরিয়ড অফ স্পেসিফিক লেন্থ, যে একটা এত থেকে এত টাইমের মধ্যে কি ধরনের অ্যাক্টিভিটি হয়েছে সিস্টেমে, এটাই হচ্ছে অ্যাক্টিভিটি বোঝায়। এবং স্টেট বলতে বোঝায় কি, মানে কোন একটা পার্টিকুলার সময়ে আমার সিস্টেমটা কোন অবস্থায় আছে এটাকে বলি স্টেট। যেমন আমি যদি ব্যাংক সিস্টেমের উদাহরণ দিয়ে কন্টিনিউ করি, যেমন আমি বললাম যে আমার যে ধরলাম ডাচ বাংলা ব্যাংক, পান্থপথ শাখা বা হচ্ছে যে কলাবাগান শাখা। তো ওখানে দেখলাম যে আমি গেলাম, তো ওখানে দেখা গেলো ইউজুয়ালি 1টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে লাঞ্চ আওয়ার। তো আমি যদি হচ্ছে যে যখন একটার সময় যদি ওই সিস্টেমের মধ্যে যাই, তা আমি কি দেখবো, সিস্টেমের স্টেটটা কেমন থাকবে, পজ করা থাকবে, কারণ হচ্ছে যে 1টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে সবাই লাঞ্চ করতেছে, তো ওই সময় কিন্তু কোনো সার্ভিস আমরা পাবো না। তো সেক্ষেত্রে তখন একটা পার্টিকুলার সময় সিস্টেমের অবস্থাটা কেমন, সিস্টেম কিন্তু স্তর হয়ে আছে, সিস্টেম কিন্তু হোল্ড করে আছে, বা সিস্টেম কিন্তু এক জায়গায় দাঁড়ায় আছে, সিস্টেম কিন্তু কোনো কাজ করতেছে না।
এগুলো হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাইমে সিস্টেমের অবস্থা কেমন এটাকে বলে হচ্ছে স্টেট, বা হচ্ছে যে ওকে, বা হচ্ছে যে আমি বললাম যে একটার পরে যে আবার যে কাজ শুরু হইলো, তখন আমি বলতে পারবো যে তখনকার স্টেট হচ্ছে যে সিস্টেম হচ্ছে যে সার্ভিস দিচ্ছে। তো এটা হচ্ছে সিস্টেম স্টেট বলতে এটাই বোঝায়। তারপর হচ্ছে ইভেন্ট বলতে বোঝায় যে আমার যে সিস্টেমটা আছে, সিস্টেমের মধ্যে কোনো একটা কিছু চেঞ্জ হওয়া, কোনো একটা চেঞ্জ হওয়া কি, মানে একটা সিস্টেম দেখলো ব্যাংক সিস্টেমের মধ্যে সার্ভিস দিচ্ছে, তো একজন কাস্টমার আসলো বা একজন কাস্টমার যে বের হয়ে গেল, তো যে আসলো বা বের হলো, এটাকে আমরা এক একটা ইভেন্ট বলতে পারি। কারণ যখন আসলো তখন কিন্তু আমার সিস্টেমের একটা এন্টিটি বেড়ে গেল, বা যখন হচ্ছে একজন কাস্টমার বা একজন এমপ্লয়ি আমার সিস্টেম থেকে বের হয়ে গেল, ব্যাংক থেকে বের হয়ে গেল, তখন কিন্তু আমরা একজন এন্টিটি কমে গেল, একটা এন্টিটি কমে গেল। এই জন্য বলতেছি আমরা এগুলাকে বলি হচ্ছে আমরা ইভেন্ট। এই যে একজনকে চলে যাওয়া বা একজনের অকারেন্স, এগুলো বা যে আর কি মোমেন্টারি অকারেন্স দ্যাট চেঞ্জেস দ্য স্টেট অফ দ্য সিস্টেম, মানে যেই অকারেন্স গুলো বা যে ঘটনাগুলো, যেমন বলছে একজন এমপ্লয়ি চলে গেলে আমার সিস্টেমের স্টেটটা চেঞ্জ হয়ে যায়, তো এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলি ইভেন্ট। তারপর আর দুটো জিনিস আছে ইম্পর্টেন্ট, হচ্ছে এন্ডোজেনাস, একটা হচ্ছে এক্সোজেনাস, একটা হচ্ছে একটা উল্টা উল্টা ঠিক আছে। তো এক্সোজেনাস ব্যবহার করে আমরা আম, তো এক্সোজেনাস ডিসক্রাইবস দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড ইভেন্ট অকারিং উইদিন এ সিস্টেম, হচ্ছে ইন্টারনাল যে যে চেঞ্জেস গুলো হয়, ইন্টারনাল যে অকারিংস বা হচ্ছে অ্যাক্টিভিটিস যেগুলো আছে, এগুলো হচ্ছে ডিসক্রাইব করে কি এন্ডোজেনাস, এগুলোকে বলি আমরা এন্ডোজেনাস। আর হচ্ছে যে এক্সটার্নাল যে চেঞ্জেস গুলো আছে, ঠিক আছে, তো অ্যাক্টিভিটিস এন্ড ইভেন্ট দ্যাট ইন দ্য এনভায়রনমেন্ট দ্যাট এফেক্ট দ্য সিস্টেম, মানে এক্সটার্নাল যে এফেক্ট, এক্সটার্নালের জন্য হচ্ছে এক্সোজেনাস আর ইন্টারনালের জন্য হচ্ছে যে এন্ডোজেনাস। তো এন্ডোজেনাস হচ্ছে যে যখন হচ্ছে যে যে অ্যাক্টিভিটিগুলোকে ইয়ে করে, সেটা হচ্ছে যে সিস্টেমের মধ্যকার যে অ্যাক্টিভিটি গুলো বা ইভেন্ট গুলো আছে এগুলোকে নিয়ে ডিসক্রাইব করে। আর হচ্ছে যে এক্সোজেনাস হচ্ছে সিস্টেমের যে বাইরের যেগুলো আছে ওগুলো নিয়ে আসলে ডিসক্রাইব করা। তো এখানকার আসলে মেইনলি ওই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল। এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন হচ্ছে ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে কারা হচ্ছে কাস্টমার, কারা তাদের অ্যাট্রিবিউট কি কি, অ্যাক্টিভিটি কি কি, ইভেন্ট কি কি, স্টেট ভেরিয়েবল কি কি, এগুলা জাস্ট। তারপর যেমন র্যাপিড রেইল, তারপর হচ্ছে যে প্রোডাকশন, একটা মানে প্রোডাকশন কোম্পানিতে অ্যাট্রিবিউট কি কি, এন্টিটি কি কি, এগুলোর কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এটা হচ্ছে এক ব্যাংকিং এর জন্য একটা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে কি হতে পারে, এন্টিটি হতে পারে কাস্টমার বা হচ্ছে যে এমপ্লয়ি আছে। তারপর কি চেকিং ব্যাংক হতে পারে তার অ্যাক্টিভিটি, সেহেতু কাস্টমার ব্যাংকে গেল তার অ্যাক্টিভিটি চেক করার জন্য, মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য, এমপ্লয় আইডি কি বলে এনআইডি চেঞ্জ করার জন্য বা ভুল হয়েছিল। তারপর হচ্ছে কি অ্যাক্টিভিটিস হতে পারে কি, সরি অ্যাট্রিবিউট হচ্ছে এই সে ব্যাংকিং ব্যাংক চেকিং ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাক্টিভিটি হতে পারে কি মেকিং ডিপোজিট, টাকা জমা দিল বা টাকা তুললো, উইথড্র, ঠিক আছে। তারপর হচ্ছে ইভেন্ট হতে পারে কি, যে বললাম যে একজন যদি কাস্টমার আসলো চলে গেল, অ্যারাইভাল ডিপার্চার, এগুলো হচ্ছে ইভেন্টস। আর হচ্ছে কি নাম্বার অফ বিজি টেলার্স, তারপর হচ্ছে নাম্বার অফ কাস্টমার ওয়েটিং। টেলার্স বলতে বুঝাচ্ছি যে আমরা যার কাছ থেকে সার্ভিস নেই, যেই যে লোকটা আসলে বসে থাকে আমাদের ব্যাংকে, যার কাছ থেকে আমরা আসলে একজন একজন করে গিয়ে সার্ভিস নিই, ওটা হচ্ছে টেলার। তো নাম্বার অফ মানে কয়টা থাকলো, যে 3 জন লোক বসে আছে, তাহলে 3 জনই বিজি, বা হচ্ছে যে কি অবস্থা, এই যে সিস্টেম, এগুলো হচ্ছে সিস্টেম ভেরিয়েবল। হয়তো কয়েকজন কাস্টমার আসলে ওয়েট করতেছে সার্ভিসের জন্য, এগুলো হচ্ছে সিস্টেম ভেরিয়েবল। তো একইভাবে আরো কয়েকটা বলা হচ্ছে র্যাপিড রেলের ক্ষেত্রে এন্টিটিস হচ্ছে রাইডার, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে তাদের অর্গানাইজেশন, অরিজিনেশন বা ডেস্টিনেশন, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউটস। অ্যাক্টিভিটিস হচ্ছে ট্রাভেলিং, কারণ কি এটা তো ট্রাভেল করবে আসলে ট্রেল যেটা আছে। তো এরকম করে জাস্ট আরো একটা জিনিস, আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে প্রোডাকশনের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে। জাস্ট বাসায় আমরা একটু দেখবো এগুলা। তারপর হচ্ছে দুটো জিনিস আছে, তো একটা হচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। ডিসক্রিট কন্টিনিউয়াস এর যে বেসিক ডেফিনেশনটা এখানে হচ্ছে, ডিসক্রিট এর ক্ষেত্রে কি মানে ছেঁড়া ছেঁড়া বা হচ্ছে যে আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওটা কিন্তু একসাথে। তো এটা এখানেও সেম জিনিস অ্যাপ্লাই হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ডিসক্রিট সিস্টেম বলতেছে কন্টিনিউয়াস সিস্টেম। ডিসক্রিট সিস্টেমের ক্ষেত্রে কি হয়, আমার যে সিস্টেম যে ভেরিয়েবল গুলো আছে এগুলো হচ্ছে ডিসক্রিট, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই বা বিচ্ছিন্ন। কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস সিস্টেম ভেরিয়েবল সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে যে আমার যে সিস্টেম ভেরিয়েবল গুলো থাকে এগুলো হচ্ছে যে কন্টিনিউয়াস। এই জন্য হচ্ছে যে যদি আমরা গ্রাফটা দেখি, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিস্টেম ভেরিয়েবল একটা পার্টিকুলার টাইমে, এখানে হচ্ছে যে কাস্টমার ছিল একজন, তারপর একটা হচ্ছে 2 জন। আমার কিন্তু যে সিস্টেম ভেরিয়েবল কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার, ঠিক আছে। সিস্টেম ভেরিয়েবল একজন নাম্বার অফ কাস্টমার যে সিস্টেম ভেরিয়েবলটা, এটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এবং এইগুলো কিন্তু মানে বিচ্ছিন্ন, এগুলো কিন্তু একত্রে কোনো গ্রাফ না, কিন্তু বিচ্ছিন্ন। কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা কন্টিনিউয়াস একটা গ্রাফ পাচ্ছি, কারণ হচ্ছে এর ভেরিয়েবল গুলো হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তারপর একটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, মডেল জিনিসটা কি, মডেল হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ সিস্টেম ফর পারপাস অফ স্টাডিং দ্য সিস্টেম। তো নরমাল আমি কি বলছিলাম, আমরা রিয়েল লাইফ সিচুয়েশন থেকে একটা মডেল জেনারেট করি, মডেলটার উপর সিমুলেশন করি। তো মডেলটা আসলে কি, মডেলটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ সিস্টেম ফর পারপাস অফ স্টাডিং অফ এ সিস্টেম, বা বলতে আমি ছোট করে বলি জাস্ট রিপ্রেজেন্টেশন অফ এ সিস্টেম, ঠিক আছে, অর সিম্পলিফিকেশন অফ দ্য সিস্টেম।
ঠিক আছে। আচ্ছা, আরো করে বলা আছে এখানে, সাফিসিয়েন্ট ডিটেল টু পারমিট ভ্যালিড কনক্লুশন টু বি ড্রন অ্যাবাউট রিয়েল সিস্টেম। তো হচ্ছে যে রিয়েল সিস্টেমকে আমরা যদি মডেল করি, সেখান থেকে আমরা হচ্ছে যে অ্যানালাইসিস করার পরে বিভিন্ন ধরনের ভ্যালিড কনক্লুশনে পৌঁছাতে পারি। তো মডেল জিনিসটা হচ্ছে কি, দ্যাটস রিপ্রেজেন্টেশন অফ এ রিয়েল লাইফ সিস্টেম। তো অনেক ধরনের মডেল আছে, একটা হচ্ছে স্ট্যাটিক মডেল, ডাইনামিক মডেল। স্ট্যাটিক মডেল বলতে বোঝা হচ্ছে যে, বা এটাকে হচ্ছে যে মন্টে কার্লো সিমুলেশন মডেলও বলা হয়। তো রিপ্রেজেন্ট এ সিস্টেম দ্যাট ইজ at a particular point in time. তো আসলে যে as name suggest, স্ট্যাটিক বলতে বোঝায় একদম স্থির, মানে হচ্ছে যে স্ট্যাটিক রিপ্রেজেন্ট এ সিস্টেম at a particular point of time। তো হচ্ছে স্ট্যাটিক সিস্টেম বলতে বোঝায় যে সিস্টেমটা একদম স্ট্যাটিক, সিস্টেমের কোনো ইভেন্ট চেঞ্জ হচ্ছে না বা কোনো ধরনের কোনো কিছু স্টেট চেঞ্জ হচ্ছে না। এই ধরনের ইয়াটাকে বলি, সিস্টেম বা মডেলগুলোকে বলি হচ্ছে স্ট্যাটিক মডেল। ঠিক আছে, স্ট্যাটিক সিমুলেশন মডেল। আর যেই সিস্টেমের মডেল বা ইভেন্ট গুলো বারবার চেঞ্জ হয়, স্টেট গুলো বারবার চেঞ্জ হয়, এগুলোকে বলি ডাইনামিক সিমুলেশন মডেল। আরেক ধরনের দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক, ডাইনামিকে ভাগ করছে মডেল গুলাকে, আর আরো দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক, একটা হচ্ছে স্টোকাস্টিক। ডিটারমিনিস্টিক এর পার্থক্য হচ্ছে যে এর মধ্যে কোনো র্যান্ডম ভেরিয়েবল থাকে না, আর স্টোকাস্টিক ভেরিয়েবল ইসের মধ্যে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল থাকে। তো ডিটারমিনিস্টিক সিমুলেশন মডেল, র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা কি? তো আমরা যখন হচ্ছে সিমুলেশনের বিভিন্ন স্টাডি করব, তো অ্যাকচুয়ালি আমরা কি রিয়েল লাইফ সিচুয়েশন থেকে একটা ডিজাইন করতেছি, কিন্তু ডিজাইন যখন করতেছি তখন ওটার উপরে বিভিন্ন সিমুলেশন চালাচ্ছি বিভিন্ন ভ্যালু দিয়ে। তো এক্সাক্ট ভ্যালু তো আমি জানি না, তো এক্সাক্ট ভ্যালু না জানি না যেহেতু, তো আমাকে কিছু ভ্যালু অ্যাজিউম করে নিতে হয়। তো এই ভ্যালুগুলো অ্যাজিউম করার জন্য আমি র্যান্ডম ভেরিয়েবল এই কনসেপ্টগুলো ব্যবহার করি। তো ভেরিয়েবল ভ্যালু তো চেঞ্জ হয়, আর র্যান্ডম বলতে একদম মানে র্যান্ডমলি ভেরিয়েবল গুলোকে না। তো ডিটারমিনিস্টিক হচ্ছে যে মডেল হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল থাকে না, আর হচ্ছে স্টকাস্টিক সিমুলেশন মডেলের মধ্যে হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল থাকে। এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তো মেইনলি হচ্ছে আমাদের যত এই কোর্স জুড়ে আমরা যে মডেলগুলো নিয়ে স্টাডি করবো, সেগুলো হচ্ছে যে ডিসক্রিট, ডিসক্রিট মডেল, ডাইনামিক মডেল, আর হচ্ছে স্টকাস্টিক মডেল। কারণ হচ্ছে মডেলগুলো হচ্ছে আমার হবে ডিসক্রিট, কন্টিনিউয়াস হবে না, এবং হচ্ছে আমার মডেলগুলো হবে ডাইনামিক, একদম স্থির হবে না। আর মডেলগুলো হচ্ছে মধ্যে র্যান্ডম ভেরিয়েবল থাকবে। যদি র্যান্ডম ভেরিয়েবল না থাকে, তো আমি বিভিন্ন ধরনের স্টাডি করতে পারবো না, সিমুলেশন করতে পারবো না সিস্টেমের উপরে। তো আরেকটা জিনিস যদি এখানে বলি, তো মেইনলি আমরা যে সিস্টেম যখন সিমুলেশন করি, সিস্টেম থেকে একটা মডেল করে ফেললাম, সিস্টেম থেকে একটা মডেল তৈরি করে ফেললাম, তো এর উপর যখন সিমুলেশন করতেছি, মেইন আমরা হচ্ছে নিউমেরিক্যালি অ্যানালিসিস করি রাদার দ্যান অ্যানালিটিক্যাল মেথডস। আমরা হচ্ছে নিউমেরিক্যাল বা নাম্বার দিয়ে যখন আমরা নেক্সটে দেখবো যে বিভিন্ন প্রবলেম, সিঙ্গেল সার্ভার, ডাবল সার্ভার, তারপর হচ্ছে এই ইনভেন্টরি, তখন আমরা কিন্তু নিউমেরিক্যাল ক্যালকুলেশন করি, নিউমেরিক্যাল সিমুলেশন করি রাদার দ্যান অ্যানালিটিক্যাল সিমুলেশন। অ্যানালিটিক্যাল সিমুলেশন করলে কি পাওয়া যায়? ডিসক্রিপটিভ রিজনিং পাওয়া যায় বা ডিসক্রিপটিভ আউটপুট পাওয়া যায়। বাট ওটা তো আমাদের ওটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল আউটপুট মাচ মোর মিনিংফুল। তো যখন আমরা সিমুলেশন করতেছি বা মডেলিং সিমুলেশন করতেছি, তখন আমার উদ্দেশ্য থাকবে কি, ভালো একটা আউটপুট পাওয়া। তো ভালো একটা আউটপুট পাওয়ার জন্য আমরা সবসময় মেইনলি নিউমেরিক্যাল মেথডগুলো ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে যদি দেখি, এখানে একটা ডায়াগ্রাম আছে, পরে নেক্সট স্লাইডে ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সিমুলেশন স্টাডি, মডেলিং এবং সিমুলেশন করতে গেলে কোন কোন স্টেপগুলো আমাদের পার করতে হয়। তো এটা আমাদের লাস্ট টপিক এই লেকচারে। তো প্রথম হচ্ছে আমাদের একটা প্রবলেম বুঝতে হয় যে কোন প্রবলেম বা কোন সিস্টেমটাকে আমরা মডেল করবো এবং সিমুলেশন করবো, ওটা আমাদের ফর্মুলেশন করতে হবে। দেন হচ্ছে যে আমাদের একটা প্ল্যান সেট আপ করতে হবে, যে কোনো একটা ওই মানে সেটিং অবজেক্টিভস এন্ড ওভারঅল প্রজেক্ট প্ল্যান, যে আমি যে একটা সিস্টেমকে মডেল করব, কিভাবে করব, তারপরে কিভাবে সিমুলেশন করব, একটা মডেল আমরা একটা হচ্ছে প্ল্যান আমরা সেট আপ করে ফেলি। প্ল্যান সেট আপ করার পরে আমরা হচ্ছে মডেল কনসেপচুয়ালাইজেশন করি, তারপর হচ্ছে মডেল ডেটা কালেকশন করি, মডেলগুলোর উপরে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করতে হলে, সিমুলেশন করতে হলে যেটাগুলো লাগবে এগুলোকে আমরা কালেক্ট করি এবং মডেলটাকে কনসেপচুয়ালাইজ করে ফেলি। তারপর হচ্ছে আমরা হচ্ছে যে মডেলের ট্রান্সলেশন করি, যে কনসেপচুয়ালাইজেশন থেকে ট্রান্সলেট করার পরে আমরা একটু ভেরিফাইড করি যে আসলে যে আমি যে মডেলটা জেনারেট করতে চাচ্ছি বা ডেটাগুলো আমার কাছে আছে, এগুলোকে আসলে ভেরিফাই করে দেখি আসলে এগুলো দিয়ে কাজ করলে আসলে কোনো আউটপুট পাওয়া যাবে কিনা। যদি মনে হয় যে না, তাহলে হচ্ছে আমরা আবার মডেল ট্রান্সলেশন করি, এই পার্টটাতে ফিরে যাই। আদারওয়াইজ যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ভেরিফাই মানে মডেলটা ঠিক আছে, মোটামুটি আমরা সামনে আগাইতে পারি। সামনে আগানোর পরে আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে ভ্যালিডেশন। তখন আমরা ভ্যালিডেশন করে দেখি ডেটার এগেইনস্টে, যদি ভ্যালিডেটেড হয় তাহলে আমরা সামনে আগে, যদি না হয় তাহলে হয়তো যে আমার মডেল কনসেপচুয়ালাইজেশনের প্রবলেম আছে, অথবা হচ্ছে আমার ডেটা কালেকশনের প্রবলেম আছে, ডেটাতে প্রবলেম আছে। তো এই প্রসেসগুলো আমরা আবার রিপিট করি। যদি হচ্ছে যে এটা ভ্যালিডেটেড হয়ে যায়, তখন হচ্ছে আমরা সামনে আগিয়ে একটা ডিজাইন তৈরি করে ফেলি মডেলের। ডিজাইন তৈরি করার পর আমরা এটাকে বিভিন্ন সিমুলেশন করে রান করে দেখি। যদি হচ্ছে যে আমার মনে হয় যে সিচুয়েশন ঠিক আছে, বা হচ্ছে যে মোর রান দরকার নাই, মোর রান বলতে বোঝাচ্ছে যদি ভালো আউটপুট পাই তাহলে তো আমার বারবার রান করার দরকার নাই, যদি ভালো আউটপুট না পাই তাহলে হচ্ছে যে আমাকে ইয়েস আবার ঠিক আছে আবার রান করতে হবে, মোর রান দরকার আছে।
হয়তো আমি আবার এই যে ডিজাইন আবার করলাম বা আবার রান করলাম, বা যদি মনে হয় যে আবার স্যাটিসফাইড থাকি যে আমার আসলে ভালো আউটপুট পাইছি, সেক্ষেত্রে আর সামনে আগায় যাবো, সামনে আগে এটাকে ডকুমেন্টেশন করে ফেলবো যে কিভাবে কি করছি, মডেলিং কিভাবে করছি, সিমুলেশন কিভাবে করছি, একটা রিপোর্ট লিখে ফেলবো। তারপর হচ্ছে যে আমরা রিয়েল লাইফে তখন ইমপ্লিমেন্ট করবো। তাতে করে কি হবে, যে বেস্ট যে পসিবল মডেলটা আমি যে সিমুলেশন করে নিয়ে আসলাম ওটাকেই আমি ইমপ্লিমেন্ট করছি, তাহলে হচ্ছে যে আমার রিয়েল লাইফে কোনো কস্টটা কমে যাবে, বা আমার হচ্ছে এররটা থাকার সম্ভাবনা মিটিগেট হয়ে যাবে অনেক। তো এখান থেকে জাস্ট আজকের লেকচার পর্যন্ত এতটুকুই। এখানে জাস্ট এই জিনিসগুলো একটু ডিটেলসে বলা আছে, জাস্ট ইউ ক্যান গো থ্রু দেম। তো ভেরি গুড, থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পারবেন, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।